ওয়েলকাম ব্যাক ইউরান। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি চলে আসলাম মিথ্যাবাদ গল্পের পার্ট 9 নিয়ে। উপস্থাপনায় আমি থাকবো রিফাত আহমেদ। সো লেটস বিগিন, স্টার্ট অফ দ্য ভিডিও। হৃদয় ভাইয়ের একটা ডিসিশন, একটি ভালোবাসা অটুট রইল। আর আশা তো অবাক করে দিয়েছে আমাকে, তবে হৃদয় ভাইয়া বড় মনের মানুষ, এটা মানতেই হবে। আমার কাছে আশা আর হৃদয় ভাইয়ের কেমিস্ট্রি অনেক ভালো হবে মনে হচ্ছে, কারণ দুজন দুটি রাইট ডিসিশন দেখিয়েছে। এখন দেখার বিষয় হলো বিয়েটা আটকায় কিভাবে। হৃদয় ভাইয়া কি পারবে আঙ্কেলকে বোঝাতে? রিমির মনে আনন্দ, সাথে আমারও, কিন্তু চিন্তার বিষয় আঙ্কেল আন্টি মানবে তো? হৃদয় ভাইয়া কি ভেবে রেখেছে কে জানে। তবে ভয় হলো হৃদয় ভাইয়ের আপন বলতে রিমির বাবা মা আর অভিভাবকও। যদি আঙ্কেলের সিদ্ধান্ত চূড়ান্ত হয়। পরের দিন সকালে নাস্তার টেবিলে খাবার খাচ্ছি। আঙ্কেল একটা কথা ছিল, হৃদয় ভাইয়া বলল। বলো আঙ্কেল। আমার মনে হয় এখন বিয়েটা না করাই ভালো হবে। হৃদয় ভাইয়া বলল, কেন? রিমিকে তোমার পছন্দ না? না মানে আসলে আমি তো মাত্র পড়ালেখা শেষ করলাম, আর রিমির তো পড়ালেখা অনেক বাকি রয়েছে। রিমিও পড়ালেখা শেষ করুক, আমিও কিছু একটা করি, তারপর বিয়ের কথা ভাবা যাবে। হৃদয় ভাইয়া বলল, তোমার কথায় যুক্তি আছে, কিন্তু বিয়ের পরও তো এসব করা যায়, তাই না? না আঙ্কেল, আপনি বুঝছেন না। বিয়ের পর লেখাপড়ার প্রতি আগ্রহ কমে যেতে পারে। তাছাড়া রিমি তো তেমন বয়সও হয় নাই। হৃদয় ভাইয়া বলল, আচ্ছা রিমি কি বলিস? আব্বু, আমি হৃদয় ভাইয়ের কথার সাথে একমত। আচ্ছা তোমাদের জীবন, তোমরা যা ভালো মনে করো তাই হবে। আমি চুপচাপ, মনে আনন্দের তো বন্যা বইছে, আর রিমি হয়তো জীবন ফিরে পাইছে, খুব রিল্যাক্স ভাবে বসে আছে। মনে হচ্ছে বাবা মায়ের বাধ্য হয়ে বিয়েটা করতে যাচ্ছে, কিন্তু হৃদয় ভাইয়ার জন্য সময়টা পিছিয়ে গেছে। খাওয়া দাওয়া শেষ করে হৃদয় ভাই আমাদের বলল, তোমাদের জন্য এত স্যাক্রিফাইস করলাম, ট্রিট দিতে হবে কিন্তু। বলেন ভাইয়া, আপনার কি লাগবে? রিমি বলল, জি ভাইয়া বলেন, ক্রিটিট চাচ্ছেন? কালকে আমার জাপান চলে যেতে হবে একটা বড় কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার জন্য। তোমরা দুজন আশাকে দেখে রাখবা, ওকে? আমি মনে মনে বললাম, একদিনেই এত ভালোবাসা? তা না হয় ঠিক আছে, তোমার তো কয়েকদিন থাকার কথা ছিল। রিমি বলল, বিয়েটা হলে থেকে যেতাম এই চাকরির সুযোগ হারিয়ে হলেও, কিন্তু এখন যখন বিয়েটা হচ্ছে না, তাই কালই ব্যাক করব। হৃদয় বলল, আচ্ছা আশাকে বলেছেন ভাইয়া? আমি বললাম, সন্ধ্যার দিকে কোথাও ডেকে নিব, তারপর সব বলবো। আচ্ছা। সন্ধ্যার দিকে রেস্টুরেন্টে বসে আছি, চারজন যে যার মতো অর্ডার দিয়ে খাচ্ছি আর গল্প করছি। হঠাৎই আশা তোমাকে যেই কথা বলার জন্য ডেকেছি। হৃদয় ভাই বলল, জি বলেন। আচ্ছা ভাইয়া, আমরা ওই টেবিলে বসি। আমি আর রিমি ওদের একা ছেড়ে অন্য টেবিলে গিয়ে বসছি। আমাদের নিজেদের মধ্যে টুকটাক কথা হলেও খেয়াল ছিল আশা হৃদয় ভাইয়ের দিকে। আশা বারবার চোখ মুছছে। বুঝতে পারছি আশা হৃদয় ভাইকে ভালোবেসে ফেলেছে, আর মুহূর্তটা কষ্টের যাচ্ছে। আমি অবাক, কারণ একদিনের প্রেমে এত ইমোশন, একেই হয়তো বলে সত্যিকারের ভালোবাসা। কথা শেষ করে হৃদয় ভাই বলল, আসিফ, আমাকে একটু বন্ধু বান্ধবদের সাথে দেখা করতে যেতে হবে, তোমরা চলে যেও। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। হৃদয় ভাইয়া চলে যাওয়ার পর আশা, হৃদয় ভাইয়া কি বলছে, তুই এত কান্না করলি কেন? রিমি বলল, হৃদয় ভাইয়া কাল চলে যাবে, আর অনেক বছর পর আবার আসবে আমাদের পড়ালেখা শেষ করার পর। ততদিন অপেক্ষা করতে থাকতে বলছে। আশা বলল, ও তুই অপেক্ষা করতে চাচ্ছিস না? রিমি বলল, কি আজে বাজে বলছিস? কালকে প্রেম হলো, আর তুই জানিস এটাই আমার প্রথম প্রেম। তোর চক্করে পড়ে কত স্বপ্ন, বিএফের সাথে ঘুরবো, রেস্টুরেন্টে দেখা করব, কিন্তু দেখ এইসবের কিছুই হবে না। আমাকে কয়েক বছর পথ চেয়ে বসে থাকতে হবে। তুই হৃদয় ভাইয়াকে ভালোবাসলে অপেক্ষা করতে পারবি? রিমি বলল, আমি না হয় অপেক্ষা করবো, হৃদয় ভাইয়া যদি অন্য মেয়ের সাথে আসার কথায় যুক্তি আছে। আরে হৃদয় ভাইয়া এত খারাপ না, দেখে নিস ভাইয়া তোকে ছাড়া আর কাউকে ভালোবাসবে না। রিমি বলল, তাই যেন হয়। তাই হবে, মন খারাপ করিস না, আর ভাইয়ার সাথে তো রেগুলার কথা হবেই। রিমি বলল, তা ঠিক, চল বাসায় চল। ওকে। আজ পূর্ণিমার রাত, চারপাশ আলোয় ভরপুর। হেঁটে হেঁটে বাসায় যেতে ভালোই লাগছে। রিমি আর আমি পাশাপাশি, মনে হচ্ছে যেন অনেক দূর থেকে রিমি আবার আমার জীবনে ফিরে এসেছে। কোনোদিন রিমির হাতে হাত রাখিনি, তবে আজ
কেন যেন রিমির হাতটা ধরে বলতে ইচ্ছে করছে, কথা দিলাম রিমি, এই হাত কখনো ছাড়বো না। রিমি আনমনে কথা বলে যাচ্ছে, মুখে হাসি লেগে আছে। কারণটা তো সবাই জানেন। আমি রিমির হাতের কাছে হাতটা নিয়েও ধরতে পারছি না। কি মনে করবে রিমি? রিমি অবশ্য অনেকবার হাত ধরতে চাইছিল, কিন্তু নানা অজুহাতে ধরতে দেই নাই। কারণ যার জীবন অনিশ্চিত তার মায়ায় ফেলা ঠিক হবে না। তাই তবে শুধু মায়াই না, রিমি আমাকে এখন ছাড়তেই পারবে না, যার যথেষ্ট কারণ আমি দেখেছি। তাই আমার মনে হয় রিমির ভালোবাসার যথেষ্ট মর্যাদা, মূল্য দেওয়া উচিত। সামনে যা হবার হবে, তবে ভালোবাসাটা পবিত্র হওয়া চাই। তবে বর্তমানে বেশিরভাগ প্রেমী লুতুপুতু টাইপের। এইসবের পর যখন অন্যজনকে পরিস্থিতির কারণে বিয়ে করতে হয়, কি দিবে তার স্বামীকে? আর ছেলেটা কি ভালো স্ত্রী আশা করতে পারবে? আমার মনে হয় এসব দেশ, জাতি, সমাজ, পরিবারের জন্য লজ্জা, ভয়ঙ্কর পরিস্থিতির কারণ। রিমির হাতে হাত রাখার সাহস পাচ্ছি না। তবে রিমি হয়তো বুঝে ফেলেছে। হঠাৎ দেখি রিমি আমার হাত ধরে ফেলেছে। রিমি একবার আমার দিকে তাকিয়ে আবার কথা বলতে লাগলো। হঠাৎই দেখি আমার আর রিমির মাঝখানে আসা দুজনকে আলাদা করে ফেলেছে। আমারটা দূরে পাঠিয়ে তোমাদের কাছে আসা হচ্ছে? তা হবে না, আমার সামনে এসব যেন না হয়, বুঝলা? আশা বলল, তোমারটা তো আমরা পাঠাচ্ছি না, নিজেই যাচ্ছে। আমি বললাম, যেভাবে যাক, যতদিন আমি আমার ভালোবাসা কাছে না পাবো 3 ফুট দূরে থাকবা, নয়তো ভাইরাল করে দিব তোমাদের প্রেম। আশা রেগে আছে না মজা করছে বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, বুঝছি তোর হিংসা হচ্ছে। রিমি বলল, কি বললি? আশা রিমিকে দৌড়াতে লাগলো। আমি কি করব, মনের সুখে হেঁটে যাচ্ছি। সামনে এসে দেখি আশাদের বাসার সামনে আশা, রিমি দাঁড়িয়ে আছে, আর সাথে মাইশা আপু আর ভাইয়া। কার জন্য অপেক্ষা করছে কে জানে, হয়তো শপিং করতে গেছে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আপু কি খবর? আমি এগিয়ে গিয়ে বললাম, একটা চড় দিব, বাসার সামনে দিয়ে আসো, যাও। আপুর সাথে দেখা করতে আসো না কেন? মাইশা আপু বলল, সরি আপু, সময় পাই না, বিজি থাকি তো। এবার কিন্তু সত্যিই চড় বসিয়ে দিব, পরীক্ষা শেষ, এখন বিজি, তাই না? আপু তো বুদ্ধিমান, মিথ্যা বলে বাঁচা সম্ভব না। না মানে আপু পরীক্ষা দিয়ে ক্লান্ত তো, তাই ঘুম নিয়ে বিজি আর কি। আমি তো আসতে চাই, কিন্তু আশা তো আসতে মানা করছে। মজা করে বললাম, কি ঘুম নিয়ে বিজি মানে? আর আশা মানা করছে কেন? তুমি তোমার আপুর শ্বশুর বাড়ি আসবা, আশা বাধা দেওয়ার কি? মাইশা আপুর কথায় লজিকে ভরপুর। আশা আসবো কালকেই, খাওয়া দাওয়া ব্যবস্থা করেন, ঠিক আছে? আমি বললাম, কাল না, এখনই চলো। মাইশা আপু আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই টেনে হিঁচড়ে বাসায় নিয়ে গেল। আর সবাই হাসতে শুরু করলো মাইশা আপুর কাণ্ড দেখে। আপুকে দেখে মনেই হয় না এটা দুলাভাইয়ের বোন। আর কেউ দুলাভাইকে দেখে ভাবতে পারবে না যে তার চরিত্র কতটা খারাপ। আপু বাসায় নিয়ে আসছো, এবার তো ছাড়ো। আপু বাসায় এসেও আমার হাত ধরে আঙ্কেলকে ডাকছে, আসামিনাকে ধরে নিয়ে এসেছে। দাঁড়াও, আব্বু এসে আগে আসো। মাইশা আপু বলল, আসামিটা কে বৌমা? আঙ্কেল তার রুম থেকে বেরোতে বেরোতে বলল, এই যে দেখেন, ওই যে বিয়ের দিন এসেছিল, আর দেখা পাওয়া যায় না। মাইশা আপু হাতটা ছেড়ে দিয়ে আঙ্কেলকে বলল, আসিফ, কি হয়েছে আসিফ? আমাদের বাসায় আসো না কেন? আঙ্কেল বলল, আঙ্কেল আশার সাথে অনেক দিন ঝগড়া ছিল, তাই রাগ করে আসি নাই। কিছু একটা তো বলতে হবে, কারণ আঙ্কেল অনেক ভালোবাসে আমাকে। কি? না না আব্বু, আসিফ মিথ্যা বলছে, আমাদের ঝগড়া হয় নাই কখনো। আশা তুতলাতে তুতলাতে বলল, দেখছেন আঙ্কেল, আপনার সামনেও মিথ্যা বলছে আমাকে কথা শোনানোর জন্য। তোমাদের মধ্যে ঝগড়া হতেই পারে, তাই বলে আসবা না? এখন তো এটা তোমার বোনেরও বাড়ি। আঙ্কেল বলল, তা ঠিক আছে, কিন্তু আশা তো এ বাড়ির মেয়ে, তাই না? ঝগড়ার পর তো কেউ কারো সামনে পড়লে শরীরে আগুন জ্বলে, তখন আগুন নেভাবে কে? বুঝছি, আসো বসো, কি নিয়ে ঝগড়া হয় আজ শুনবো আর বিচার করব। আঙ্কেল বলল, আশা রাগে বলছে প্রতিনিয়ত। আশা কিন্তু খুবই ভালো, চুপচাপ স্বভাবের, তবে রাগ অভিমানটা অনেক বেশি। আর তর্কতে আশা একেবারেই নেই, তর্কতে না পারলে কেঁদে দিবে, যা অনেক মেয়েদের মধ্যেই নেই। আচ্ছা, সেই সাথে আমি ঠান্ডা লেবুর শরবত নিয়ে আসছি সবার জন্য। মাইশা আপু বলল, আপু আমিও আসছি। রিমি আপুকে হেল্প করার জন্য চলে গেল। রিমি তো প্রায় প্রতিনিয়ত আসা যাওয়া, আপুর সাথেও নাকি অনেক ভাব জমেছে। আগেই বলেছি আপু খুবই মিশুক। আচ্ছা বলো, কি নিয়ে ঝগড়া হয়েছিল? আঙ্কেল বলল, আঙ্কেল এখন তো ঝগড়া নাই, বলে কি হবে, যেন পরবর্তীতে ঝগড়া হয় সেই ব্যবস্থা করব। আপু তুমি আসিফের কথা শুনছো কেন? তুমি জানো না তোমার মেয়ে কত লক্ষ্মী? তোমার মেয়ে ঝগড়া করতে পারে বলো? আশা অভিমানী সুরে বলল, সব ছেলে
মেয়েরাই বাবা মা আত্মীয় স্বজনদের কাছে একরকম আর বন্ধু বান্ধবদের সাথে আরেক রকম, তাই সঠিক বলতে পারছি না। আঙ্কেলের কথা শুনে আশা প্রায় কেঁদে দিবে ভাব। আব্বু, তুমি তোমার মেয়েকে বিশ্বাস করো না? আশা কান্না ভাব নিয়ে বলল, শোনেন আঙ্কেল, আমি যখন বলি আশা আজ রাতে তোমাদের বাসায় যাব, আশা তখন বলে আজ না, ভালো খাবার রান্না হয় নাই। আচ্ছা আঙ্কেল, আপনি বলেন আমি কি খাবার খাওয়ার জন্য আসি? আমি আশার দিকে মুচকি হাসি দিয়ে তাকিয়ে বললাম, আসলে আশা আমাকে যেতে বলে, আমি অজুহাত দেখাই। আশা, এটা তো ঠিক না, আর এমন করবা না। আসিফ যখন আসতে চাইবে নিয়ে আসবা, আর তুমিও আসতে বলবা। আঙ্কেল বলল, না আব্বু, আসিফ বানিয়ে বানিয়ে মিথ্যা বলছে, আমাকে ফাঁসাচ্ছে, আর তুমি আসিফকে বিশ্বাস করছো? আমাকে তুমি মেয়েই ভাবো না। আশা কান্না সুর নিয়ে বলল, কি মেয়ে রে হয়েছে আঙ্কেল, বাদ দেন, আপনার কি খবর বলেন? কোনো খবর নাই, ভাবি শরবত আনছে, খেয়ে বাসা থেকে বের হ। আশা খুব রেগে গিয়ে বলল, আমি তো আমার আপুর বাসায় আসছি, তুমি বললেই চলে যেতে হবে নাকি? আমি বললাম, তুই আমার নামে মিথ্যা বলছিস। আশা বলল, কি ব্যাপার আশা, কাঁদছো কেন? মায়েশা আপু শরবত নিয়ে এসে বলল, ভাবি দেখো না, আসিফ আমার নামে বানিয়ে বানিয়ে মিথ্যা বলছে, আমি নাকি আসিফকে আসতে দেই না। আশা ভাবির কাছে গিয়ে বলল, মজা করছে হয়তো, কাদার কি আছে বোকা মেয়ে, তুমিও তোমার ভাইয়ের প্রতি আইট আনছো। আশা বলল, আচ্ছা আপু, অনেক রাগ হয়েছে, বাসায় যেতে হবে। শরবত খেয়ে বললাম, কে রাগ হয়েছে? না খেয়ে যেতে পারবি না। আমি আঙ্কেলকে ফোন করে বলে দিচ্ছি তোরা আমাদের বাসায় যেতে দেরি হবে। আশা বলল, যাক বাবা, ভুল উচ্চারণে আজ কাজ হয়েছে দেখছি। আশার তো দেখি মায়ায় অভাব নাই, আর সবাই অবাক প্রায়। যেই মেয়েটা আসিফের জন্য কান্না করলো, সে আবার এক মুহূর্তে পরিবর্তন। কি বন্ধুত্ব রে বাবা। আসলে আমি বলতেছিলাম, রাখো আমি। আঙ্কেল বলল, খাওয়া দাওয়া শেষ করে অনেক মজা করে বাসায় ফিরলাম। আঙ্কেল আমাদের এগিয়ে দিয়ে গেল। সকালে নাস্তার টেবিলে হৃদয় ভাইয়া, আঙ্কেল আন্টি, আমার কালকেই একটা বড় কোম্পানিতে চাকরি ইন্টারভিউ, আজই জাপান ব্যাক করতে হবে। হৃদয় বলল, কি বলিস, এক সপ্তাহ থাকতে পারলি না, আজই চলে যাবি? আন্টি বলল, এই চাকরিটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ, এটা না করতে পারলে আমার লেখাপড়ায় বিফলে যাবে। আচ্ছা কখন যাবি? কিছুক্ষণ পরেই। খাবার শেষ করে ভাইয়া রেডি হচ্ছে। ভাইয়ার প্রতি অনেক সম্মান আর ভালোবাসা জন্মে গেছে। এরকম লোক খুঁজে পাওয়া ভাগ্যের বিষয়। দায়িত্ব পড়লো, আমি আশা এগিয়ে দিয়ে আসব। আমি ড্রাইভ করা শিখে গেছি, মাঝে মাঝে আমি আঙ্কেলকে অফিসে নিয়ে যাই। আমি গাড়ি চালাচ্ছি, আমার পাশে রিমি, পেছনে হৃদয় ভাইয়া আর আশা। আশাকে বাসা থেকে নিয়ে নিছি, ভালোবাসার মানুষটাকে একটু এগিয়ে দিয়ে আসে। হৃদয় ভাইয়া আশাকে প্রমিস করছে অন্য কোনো মেয়ের দিকে তাকাবেও না, আর যত তাড়াতাড়ি সম্ভব দেশে এসে সব কিছু ঠিকঠাক করে বিয়েটা করে নেবে। তবে আমার আর রিমি যতদিন হচ্ছে না ততদিন হৃদয় আশা করতে পারবে না, কারণ আঙ্কেল আন্টি জানে চাকরি পেয়ে রিমিকেই বিয়ে করবে হৃদয় ভাইয়া, আর আমার কিছু একটা না করা পর্যন্ত ভাইয়া দেশে আসতে পারবে না। ভাইয়াকে বিদায় দিয়ে আসলাম, সাথে আশাকে 2বার টিস্যু কিনে দিতে হয়েছে। কয়েকদিন পর খবর পেলাম ভাইয়া চাকরি পেয়েছে। আশা তো অনেক খুশি। উড়াধুরা খাওয়ার প্রস্তাব, এইসব খাওয়ার প্রস্তাব মিস করি না। রেস্টুরেন্টে আজ দুপুরেই বসে খাচ্ছি, এমন সময় আম্মুর ফোন। আম্মুর নাম্বার বেজে ওঠার সাথে সাথে মনটা আনন্দে নেচে উঠলো। হ্যালো আম্মু, কেমন আছো? আমি খুশি মনে বললাম, আসিফ তোর বাবার অবস্থা বেশি ভালো না। আম্মুর কথাটা শুনে বুকের ভেতর হাতুড়ি দিয়ে কে যেন আঘাত করলো মনে হচ্ছে। কি বলো আম্মু, কি হয়েছে আব্বুর? আমি উত্তেজিত হয়ে বললাম, তোর আব্বু স্ট্রোক করেছে, হাসপাতালে আনা হয়েছে, ডাক্তার বলেছে খুবই বাজে অবস্থা, তুই তাড়াতাড়ি আয় আসিফ। আম্মু কান্না করছিল। আম্মুর কথা শুনে আর দেরি করতে পারি নাই। আশা আর রিমিকে বলে বাসায় এসে আন্টির কাছে বলে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। মুহূর্তে ভেতরটা নেড়ে চড়ে উঠলো, মনে হচ্ছে কি যেন একটা হারিয়ে যাচ্ছে। তাই আমি দেরি না করে রিমি আর আশার কাছ থেকে বিদায় নিয়ে আব্বুকে দেখার উদ্দেশ্যে বাসায় রওনা দিলাম। বাসে করে যাচ্ছি, মনে হচ্ছে যেন আজ সময়টা যাচ্ছে না। শুনেছি বিপদের সময় রাস্তা আগায় না, এটাই হচ্ছে আজ আমার সাথে। ভাবিকে ফোন দিলাম আব্বুর অবস্থা জানার জন্য। হ্যালো আসিফ, বলো।
ভাবি বলল, ভাবি আব্বুর এখন কি অবস্থা? ভালো নেই বেশি। তুমি শুনছো কোথায় থেকে? আম্মু ফোন করে বলেছে আমি আসছি। ফোন রেখে রাস্তার দিকে চেয়ে আছি। আমার অন্য কোনো খেয়াল নেই, শুধু আব্বুর জন্য একটু পর পর বুকটা কেঁপে ওঠে। মনে হচ্ছে যেন মাথার ওপর বট গাছে প্রচুর ঝড় হচ্ছে, উপড়ে পড়বে। বাসা থেকে চলে যাওয়ার পরও কখনো মনে হয় নাই আমার মাথার ওপর ছায়া দেওয়ার মতো বট গাছটা আজ ছেড়ে যাচ্ছে। শুধু মনে হতো কোনো এক কারণে গাছের পাতাগুলো ঝরে গেছে, ইনশাল্লাহ আবার পাতা গজাবে, কিন্তু আজ এমন মনে হচ্ছে কেন? অবশেষে হাসপাতালে এসে পৌঁছালাম। এক দৌড়ে হাসপাতালের ভেতরে গিয়ে প্রতিটি কেবিনে খুঁজতে লাগলাম। তারপর একটা রুমের দরজার কাছে ভাবিকে দেখতে পেলাম। এখানেই আব্বু থাকবে। রুমেই যাচ্ছিলাম, হঠাৎই মনে পড়লো আব্বুর শেষ কিছু কথা। তুই আমার ছেলে না, বাসা থেকে বের হয়ে যা, আর আমার সামনে কখনো আসবি না, আর আসলে আমার মরা মুখ দেখবি। আব্বুর কথাগুলো কানে বাজতে লাগলো। থমকে যাই, ভিতরে যাওয়ার সাহস পাচ্ছি না, তাই আবার পিছিয়ে গেলাম। ভাবিকে আবার ফোন দিলাম আব্বুর এখন কি অবস্থা জানার জন্য। হ্যালো আসিফ, তুমি কি আসছো? না ভাবি, একটু দেরি হবে। আব্বুর এখন কি অবস্থা? চোখ বেয়ে পানি পড়ছিল। আর বললাম আব্বুর অবস্থা খুবই বাজে, আল্লাহ যদি না দিয়ে যায় বাঁচানো সম্ভব না। ভাবির কথায় ভেতরটা মোচড় দিয়ে উঠলো। আমি আর কিছু ভাবতে পারছিলাম না, কোনটা সঠিক কোনটা ভুল। আমার কাছে এখন মনে হচ্ছে শেষ দেখাটা না হয় দেখে যাই। আব্বুর রাগের মাথায় কত কথাই বলতে পারে, তাই বলে আমি কেউ রাগ করে আব্বুকে দেখবো না। এক দৌড়ে আব্বুর কেবিনে, আব্বুর মুখে অক্সিজেন লাগানো। আমাকে দেখে সবাই অবাক। পরিবারের সবাই এখানে আছে, মিথিলা, দুলাভাই, সুমি আপু, ভাবি, ভাইয়া, আম্মু, চাচি, সবাই। আব্বুর দিকে তাকিয়ে অনবরত চোখে পানি ঝরছে। আব্বু আমাকে দেখে আম্মুকে হাত দিয়ে ইশারা করছে আমি যেন চলে যাই। আব্বুর নাকি খুব কষ্ট হচ্ছে আমাকে দেখে। আব্বুকে বলবে চোখের পানি ফেলছে আর আমাকে বলল বেরিয়ে যেতে। আম্মু হয়তো ভাবছে এতদিন পর হয়তো আব্বুর মনে কোনো রাগ অভিমান নেই, কিন্তু আম্মু তো মায়ের স্নেহ আর আমাকে দেওয়া মিথ্যা অপবাদের সাক্ষী। কি করে বুঝবে আমি নির্দোষ ছিলাম? আমার খুব কষ্ট হচ্ছিল, বুকের ভিতর অসম্ভব ব্যথা লাগছে। ভাই আমার গালে চড় বসিয়ে দিয়ে বলল, এই তুই এখানে কেন এসেছিস? তোর জন্য আমাদের পরিবারের আনন্দটা চলে গেছে। আব্বুর এই অবস্থা কেন জানিস? তোর মতো ছেলেকে জন্ম দিয়ে অনুতপ্ত, যার কারণে আব্বু আজ স্ট্রোক করেছে। আমি মাথা নিচু করে আছি, আমার যে কিছু বলার নেই। বেরিয়ে যা, তোকে দেখে আব্বুর অনেক কষ্ট হচ্ছে, দেখছিস না? 2 বছর ধরে তো কষ্ট পেয়েই যাচ্ছে। শেষ বেলা একটু সুখ দে, আর আসবি না। আব্বু মরে গেলেও না। ভাইয়ার কথা শুনে কান্না করছি। আসলে ভাইয়ার কথায় কান্না করছি না, কান্না করছি আব্বুর যেন কিছু না হয়ে যায়। আব্বুকে যদি একটু জড়িয়ে ধরতে পারতাম, আর যদি বলতে পারতাম আব্বু আমি এসব করিনি, আমার কাছে প্রমাণ আছে। আম্মুকে ভাবি কান্না করছে, আর দেখছি মিথিলাকেও দেখছি খুব মুখ ভার করে আছে, হয়তো ভাবছে আমাকে বাঁচানোর জন্য আসিফ কি অমানবিক যন্ত্রণা সহ্য করছে। আবার মুখে অন্ধকার, মনে আনন্দের জোয়ার বইতে পারে। রুম থেকে বেরিয়ে আসলাম। ভাবি আমার সাথে কথা বলার জন্য এগিয়ে আসছিল, ভাইয়া আটকে নিয়েছে। চোখে পানি, মনে ব্যথা নিয়ে হাসপাতালের গেট অতিক্রম করলাম। বাস স্ট্যান্ডে বসে আছি, ফিরে যাওয়ার শক্তি পাচ্ছি না। আব্বুর কাছে আবার যেতে মন ব্যাকুল হয়ে আছে। এমন সময় রিমি ফোন দিয়ে জানতে চাইলো, হ্যালো আসিফ, আঙ্কেলের কি অবস্থা, ভালো আছে তো? রিমি বলল, আমি কান্না করছি। কি ব্যাপার, কান্না করছো কেন? আঙ্কেলের কিছু হয়ে গেছে? রিমি বলল, আব্বুর অবস্থা বেশি ভালো না, আব্বুকে দেখতে গেছিলাম, আব্বু আমার মুখ দেখতে চায় না, বের করে দিয়েছে। কান্না সুরে বললাম। কিছুক্ষণ পর, এখন কি করবে, ফিরে আসছো নাকি? রিমি বলল, না আমি ঠিক করছি আমি ফিরবো না। আব্বুর এই অবস্থা দেখে আমি ফিরে যাব কি করে? বাস স্ট্যান্ডে বসে নীরবে চোখের জল ফেলছি। এমন সময় আমাদের পাশের বাসার এক আঙ্কেল আমাকে দেখতে পাই। আমি যত সম্ভব নিজে আড়ালে রাখার ট্রাই করছি। আসিফ না? করিম আঙ্কেল। জি আঙ্কেল, কেমন আছেন? চোখের পানি মুছে বললাম, ভালো। তুমি কাঁদছো কেন? শুনলাম রাগ করে বাসা ছেড়ে চলে গেছো। তোমার আব্বু তো তোমার জন্য অনেক কান্নাকাটি করে। আঙ্কেল সত্যি বলছে? আঙ্কেল কি সত্যি বলছে? আমি চুপ করে আছি। তোমার আব্বু তো শরীর খারাপ শুনে এসেছো বুঝি? আঙ্কেলের কথা শুনে আর নিতে পারছিলাম না, হাউমাউ করে কেঁদে দিলাম। কাঁদছো কেন আমাকে বলো। আঙ্কেল বলল, আঙ্কেল আব্বুকে দেখতে গেছিলাম, আব্বু আমার ওপর রাগ করে আছে, আমাকে বেশিক্ষণ
থাকতে দেয়নি, বের করে দিয়েছে। আঙ্কেল হয়তো এখনো আমার চলে যাওয়ার কারণটা জানে না। বাড়ির পাশের লোকটা যদি না জানে তাহলে হয়তো অপবাদটা গোপন রাখা হয়েছে। কি বলো, তোমার আব্বু তো আমার সাথে দেখা হলেই তোমাকে নিয়ে অনেক চিন্তা করতো, ছেলেটা কেমন আছে, কি করছে, তাহলে আজ এমন কেন করলো? আঙ্কেল আসল কাহিনী জানে না, তাই হয়তো এমন বলছে। আঙ্কেল, আমার পরিবারের সাথে একটা ভুল বোঝাবুঝি হয়েছে, এমন একটা ভুল যে ভুলের ক্ষমা নাই, অথচ এই ভুলটা আমি করি নাই। এই ভুলের কারণে পরিবারের সবার কাছে ছোট হয়ে গেছি। চোখের পানি মুছছিলাম আর বললাম, কি এমন ভুল? আঙ্কেল বলল, না আঙ্কেল, এটা আমি বলতে পারবো না, যেদিন প্রমাণ সহ আসবো সেদিনই বলবো। আঙ্কেল হা করে তাকিয়ে আছে, কথার কোনো মানে খুঁজে পাচ্ছে না হয়তো। আঙ্কেল চলে গেল। অনেক রাত হয়ে গেছে। ভাবির কাছে ফোনে জানতে পারলাম আব্বু আগের থেকে অনেকটা ভালো, বুক থেকে পাথর যেন সরে গেছে। রাত 11টায় শেষ গাড়িটা ছাড়বে ঠিক করলাম। আব্বুর যখন অবস্থা আগের থেকে ভালো, এখানে থেকে কি করব? বাসায় ও তো যেতে পারবো না। রুটি খেয়ে রাতের খাবার সারলাম। গাড়িতে গিয়ে বসে আছি, আর 10 মিনিট পর গাড়ি ছাড়বে। যেতে ইচ্ছে করছে না। পরিচিত শহরে থাকার মতো সাহস আজ আমার নেই। খবর নেই কোনো বন্ধু বান্ধবদের, কত আড্ডা, খেলাধুলা, দুষ্টমি সবগুলাই এখন স্বপ্নের মতো। জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছি, কে যেন আমার কাঁধে হাত রাখলো। আমি ঘাড় ফিরিয়ে দেখি আম্মু দাঁড়িয়ে আছে, সাথে ভাবি। আম্মুর চোখে জল। আসিফ, আমাকে মাফ করে দে, আমি মা হয়েও তোকে চিনতে পারলাম না, বিশ্বাস রাখতে পারলাম না তোর উপর। সুমি আর তোর ভাবি আমাদের সব বলেছে। না আম্মু, এমন বইলো না প্লিজ। আমি জানি একদিন সবাই সত্যিটা জানবে। আবার আমি বাসায় ফিরে আসব সম্মানের সাথে। ততদিন আব্বুর খেয়াল নিও। আমি কেমন মা, সন্তানের নির্দোষ প্রমাণ পেয়েও বাসায় নিয়ে যেতে পারছি না। আম্মু কান্না সুরে বলল, তুমি দোয়া করো, একদিন সব ঠিক হয়ে যাবে। বাস ছেড়ে দিচ্ছে আম্মু, বাস ছেড়ে দিচ্ছে, বাসায় চলে যাও। আব্বু জানতে পারলে রাগ করবে অনেক। আম্মুকে বললাম। আম্মু আমার মাথায় হাত দিয়ে আদর করছে আর অপলক চাহনিতে তাকিয়ে আছে, আর চোখ দিয়ে পানি বের হচ্ছে। বাস ছেড়ে দিল, আম্মু চলে গেল। অবশেষে আম্মু আমাকে বিশ্বাস করলো, আদর করলো। মনে হলো আর কয়েক বছর বাঁচার অনুপ্রেরণা পেলাম। ঢাকায় রিমিদের বাসায় যেতে যেতে রাত তখন 1টা। বেল বাজিয়ে বাসায় প্রবেশ করলাম। আঙ্কেল আন্টি আর রিমি জেগে আছে। কতটা ভালোবাসে লোকগুলো আমাকে। আঙ্কেল আন্টি না বলে কেন গেলাম, আর ওইখানে ঘটে যাওয়া সব কিছু জানতে চাইলো। আমিও সব কিছু বললাম। আঙ্কেল আন্টি শুনে বলল, পরের বার যখন বাসায় যাব প্রমাণ হাতে নিয়ে যেন যাই। আম্মুর সাথে মাঝে মাঝে কথা হয়। আব্বু এখন সুস্থ প্রায়। এদিক দিয়ে আমাদের পরীক্ষার রেজাল্ট বের হওয়া চিন্তা। আজ দুপুর 12টায় রেজাল্ট পাবলিশ হবে। চাচাতো বোন মিথিলাও পরীক্ষা দিয়েছে, দোয়া করি ভালো রেজাল্ট করুক। সময় হয়ে গেছে। মোবাইলটা হাতে নিয়ে রেজাল্ট দেখার চেষ্টা করলাম। অবশেষে রেজাল্ট পেলাম। আলহামদুলিল্লাহ, অনেক ভালো রেজাল্ট করছি। রিমি আশাও ভালো রেজাল্ট করেছে। আম্মুকে সাথে সাথে ফোন দিলাম। হ্যালো। আম্মু বলল, হ্যালো আম্মু, কেমন আছো? আমি খুশি মনে বললাম, ভালো। তুই কেমন আছিস? রেজাল্ট কেমন হলো তোর? আলহামদুলিল্লাহ আম্মু, অনেক ভালো রেজাল্ট করছি, জিপিএ 5 পেয়েছি। আনন্দের সাথে বললাম, আলহামদুলিল্লাহ। আম্মু বলল, আম্মু মিথিলার রেজাল্ট কি? খুব জানতে ইচ্ছে করছিল। মিথিলা আমার থেকেও অনেক ভালো ছাত্রী, হয়তো জিপিএ 5ই পেয়েছে। তুই এই মেয়ের রেজাল্ট জেনে কি করবি? যে মেয়েটা তোর জীবনটা খেলার পুতুল বানিয়ে দিয়েছে, বুঝেছি। আম্মু এখন আর মিথিলাকে ভালোবাসে না, হয়তো দু চোখে দেখতেই পারে না। আচ্ছা আম্মু, সরি। বাসায় কিন্তু কাউকে বললো না, তাহলে জানবে। তুমি আমার সাথে কথা বলো। আমি বললাম, আচ্ছা। আচ্ছা আম্মু, এখন রাখি, বন্ধু বান্ধব ফোন দিচ্ছে, কলেজে যেতে হবে। আসলে ভাবির কাছ থেকে মিথিলার রেজাল্ট জানার ইচ্ছা, সেই জন্য ভাবিকে ফোন দিব। এমন সময় দেখি রিমি আমার রুমে হাজির, মুখে রাজ্যের হাসি নিয়ে। আসিফ, আজ কিন্তু বড়সড় ট্রিট চাই। বললো, আমি তো দিবই, তুমি দিবা না? তুমিও তো ভালো রেজাল্ট করছো, রিমিও আমার মতো রেজাল্ট করছে, দিব তো। আমারটা একটু স্পেশাল। রিমি বলল, তাই নাকি? ওকে, অপেক্ষায় থাকবো। আমি বললাম, তুমি কি দিবা? সারপ্রাইজ। এখন বলবো না। আমি বললাম, ঠিক করছি, রিমিকে আজ কিছু একটা দিয়ে প্রপোজ করব। আসলে রিমিকে কখনো ভালোবাসি কথাটা বলেছি কিনা মনে নাই, আর কোনো কিছু
গিফটও করি নাই, কারণটা মনে হয় আর বলতে হবে না। আচ্ছা ঠিক আছে, আজ বিকেলে ঘুরতে যাবো, রিমি বলল। আচ্ছা। রিমি চলে যাওয়ার পর ভাবিকে ফোন দিলাম, ভাবির কাছে মিথিলার রেজাল্ট সম্পর্কে জানতে চাইলাম, কিন্তু যা শুনলাম হতবস্ত হয়ে গেছি। মিথিলা নাকি 2 বিষয় ফেল করছে, কলেজের সেরা ছাত্রী নাকি ফেল করছে। চলবে। তো বন্ধুরা, আজকের পর্ব এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আর ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, যেহেতু মানুষ মাত্রই ভুল। আর আজকে লেখার মধ্যে অনেক ভুল ছিল, তাই একটু বেঁধে বেঁধে গিয়েছে জায়গায়, ওইগুলো বুঝে নেওয়ার চেষ্টা করবেন আশা করি। তো আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, তো দেখা হবে সামনের পর্ব।